আজকে এফডিসিতে আরও 1 বছর পর ভোট দিতে আবার আসলাম। এবারের পরিবেশটা আমার কাছে আরও বেটার লেগেছে এবং আমার মনে হয় যেন রেজাল্ট পর্যন্ত এই কন্টিনিউটিটা থাকে, যেন কোনো অপ্রত্যাশিত এমন কিছু না দেখি বাসায় যেখানে যে মানুষ আবার এটা নিয়ে আবার কথা বলছে। মাঝখানে লাস্ট কয়েকবার অনেক অপ্রত্যাশিত ঘটনা দেখেছি। আজকে এবারের প্রত্যাশা হচ্ছে যারাই নির্বাচিত হোক না কেন তারা যেন এফডিসির জন্য কিছু করে এবং তার পাশাপাশি যারা শিল্পী রয়েছে তারা তাদের একটা বড় সময়, ইউথের একটা যৌবনের একটা বড় সময় এফডিসিতে কাটিয়ে দেয়, কাজ করে, কিন্তু তাদের যখন বয়স হয় তাদের কাজের সেরকম সুযোগ থাকে না। সেই সুযোগটা কিভাবে তারা বের করতে পারবে যাতে একটা আর্টিস্টের বয়স হয়ে গেলেও তারাও যেন কাজ করতে পারে, পরিবার নিয়ে সম্মানের সাথে চলতে পারে, কারোর কাছে হাত পাতা না লাগে, এইটা যেন শিল্পী সমিতি তারা যেন মাথায় রাখে, এই একটা জিনিস। আর আপনি যদি আমাকে বলেন যে এটা আমার প্রত্যাশা ছিল আর আমি কি দেখে ভোট দিয়েছি, আমি চেষ্টা করেছি, আমি মোটামুটি সবাইকে চিনি যারা যারা এবার নির্বাচনে দাঁড়িয়েছে, যারা যারা সেন্সিবল থাকে না। আমরা বছরের পর বছর তো দেখি, শুধুমাত্র ভোটের সময় তো এসে তাকে দেখে তো অ্যাকচুয়ালি ভোটটা আমরা দিই না। আমাকে সাথে সুন্দর করে কথা বললো, ফোন দিল, ভোট দিয়েছি সেটা না। যাদের সাথে সবসময় কথা হয় বা দেখেছি সবসময় সেন্সিবল, তাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করেছি আমি অ্যাবসলিউটলি নট। আমি কখনো নির্বাচন করব না, নির্বাচন করার ইচ্ছা নাই, না সুপ্রিম কোর্টেও ইচ্ছা নাই, এখানেও ইচ্ছা নাই নির্বাচন করার। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই এবং সেটা কারণ নির্বাচন করতে গেলে মানুষকে অনেক ফোন দেওয়া লাগে, আলাদা আলাদাভাবে বলা লাগে, মানে কি বলবো, অয়েলিং করা টাইপের বা যেটাই বলেন না কেন সবাইকে আলাদা আলাদাভাবে বলা আমার পক্ষে সম্ভব না। আমি নির্বাচন করতে চাই না কখনো। আর কখনো যদি মাথা খারাপ হয়ে যায় সেটা আমার আলাদা বিষয়, যে আচ্ছা না আমি নির্বাচন করতে চাই, কিন্তু কখনো যদি নির্বাচন করি সেটা সেই সংস্থার ভালোর জন্য হলেও হলে চেষ্টা করবো। বাট তাছাড়া আমার নির্বাচন করার অ্যাকচুয়ালি কোনো ইচ্ছা নাই। এবং একটা কথা আমি আপনাদের, যেহেতু এখানে অনেক ক্যামেরা আছে সে কারণে আমি বলতে চাই, দেখেন একটা আর্টিস্ট, সেও একজন মানুষ, সেও পলিটিক্স করতে পারে। আই হ্যাভ নাথিং টু সে দেয়ার। হ্যাঁ, আমাদের অনেক আর্টিস্ট আছে যারা পলিটিক্স করে এবং সেটার জন্য সুবিধা পেয়েছে এবং অনেক অসুবিধারও শিকার হয়েছে, আগেও হয়েছে, এখন হয়েছে। দ্যাটস দ্য নর্ম অফ দ্য পলিটিক্স। বাট আমি যেটা বলতে চাই, সবার ঊর্ধ্বে সে একজন মানুষ এবং এফডিসিতে সে যখন আসে সে একজন আর্টিস্ট। একটা আর্টিস্ট যখন সমস্যায় পড়ে অন্য আর্টিস্টের উচিত তাকে সাপোর্ট দেয়া। আমি মনে করেন আপনারা আজকে যারা সাংবাদিক আছেন, আপনারা যখন একজন সমস্যায় পড়বেন, আমি সবসময় দেখি সবাই ঝাঁপিয়ে পড়েন তার জন্য, দ্যাটস সো গুড। বাট এই সেম জিনিসটা আমরা আর্টিস্টদের কাছ থেকেও আমরা প্রত্যাশা করব। এটা আমি বলে যেতে চাই, আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা সে যেই পার্টিই করুক না কেন, একটা মেয়ের সাথে যদি এইভাবে কথা বলে, এটা কোনোভাবেই মেয়ে না, অ্যাকচুয়ালি ছেলে মেয়ে মবের শিকার হবে, এটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য না। না, আমি এখন কাজ করছি, আমি বেশিরভাগ সময় আমি কোর্টেই ব্যস্ত আছি। বাট তার পাশাপাশি যদি কোনো কাজ করি তখন তো আপনারা দেখতেই পারবেন যে কি কাজ করছি না করছি। আর এমন কোনো কাজ করতে চাই না যে শুধুমাত্র কাজ করার জন্যই কাজ করা, সেটার কোনো মূল্যায়ন হবে না বা সেটার আলাদাভাবে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, এরকম কোনো কাজ আমি করতে চাই না। নাহলে তো সবসময় কাজ করা যায় না। এটা আমাকে বলেছে না, আমার ইচ্ছা নাই, একেবারেই ভোটের মাঠে দাঁড়ানোর ইচ্ছা নেই। না, আমি অনেক কাজ করি, বুঝছেন, আমি অনেক কাজ করি। আমি আমার কোর্টে কাজ করি, আমার নিজের কিছু কাজ আছে, আমি আমার বাসায়, আমার বাচ্চা আছে, আমার শ্বশুরবাড়ি, বাবার বাসা মিলে আমার অত সময় হয় না, না হলে করতাম। অবশ্যই শিল্পীদের সংগঠন কেন কাজে লাগবে না, শিল্পীরা আসবে, শিল্পীরা যখন, সেই কারণে তো বললাম যে একটা শিল্পীরা যখন সমস্যায় পড়বে, শিল্পী সংগঠন তাদের উচিত সামনে দাঁড়ানো। তো শিল্পীরা যখন সমস্যায় পড়বে, শুধুমাত্র প্রেজেন্ট সমস্যা না, তাদের ফিউচারে কী কী সমস্যায় পড়তে পারে সেইটাও অ্যাকচুয়ালি মাথায় রাখা উচিত। মবের সৃষ্টি হয়নি, মবের সৃষ্টি করার কোনো একটা ছেলে এরকম একটা কথা আমি দেখেছি। শিল্পীদের পাশে দাঁড়ানো উচিত। সবার তো মাথায় সবসময় কাজ করে না, তো একটু বলে দিলাম, মনে করাই দিলাম, শিল্পীরা সমস্যায় পড়লে পাশে দাঁড়াবেন। আপনিও শিল্পী একজন, যারা যারা এখানে আছে। না না, একেবারেই না। আমি লয়ার হিসাবে শুধু পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি সবসময় বলি আমি প্রথমে একজন মডেল, তারপরে আমি একজন আইনজীবী। কারণ মডেল প্রথম কথাটা আমি এই কারণেই বলি, সেখান থেকে আমার পরিচয়টা এসেছে। আমার যখন 16 বছর বয়স তখন থেকে আমি মডেলিং করি, তো সেই কারণেই আমার মডেল। এবং আর যেহেতু এখন মডেলিং কম করি এবং পাশাপাশি আমি সিনেমা করেছি, উপস্থাপনা করেছি, তো আমি এখন বলি আইনজীবী এবং মিডিয়া ব্যক্তিত্ব। অবশ্যই দুইটা প্রফেশনে আমার নিজের প্রফেশন এবং দুইটা প্রফেশনকে আমি সম্মান করি সমানভাবে। র্যাম্প অনেক মিস করি, বিকজ র্যাম্প থেকেই তো আমার শুরুটা হয়েছে। দেখা যেত প্রতি সপ্তাহে 2-3টা করে আমরা শো করতাম, এখন তো এরকম করা হয় না, এখন মনে এত শো হয়ও না, তো সব মিলে অনেক মিস করি। আগালাম নাকি পিছালাম?
আগালাম নাকি পিছালাম জানি না। গ্রুমিংয়ের কথা বলছেন, আমি মাঝখানে গ্রুমিং বেশ কিছুদিন করিয়েছিলাম, পরে আমার সময় স্বল্পতার অভাবে আর করানো হয়নি। কিন্তু আমি চাই মিডিয়া ইন্ডাস্ট্রি, সেটা মডেলিং হোক, সেটা সিনেমা জগতে হোক, সেটা নাটক জগতে হোক, মানুষ যেন প্রাউড করে বলতে পারে সে বাংলা সিনেমার নায়িকা, সে বাংলা নাটকে কাজ করে, সে বাংলা আর কী বলবো মিডিয়া ইন্ডাস্ট্রি ফ্যাশন জগতের একটা মডেল। এটা যেন মানুষ প্রাউডলি বলতে পারে, এটা যেন কখনো বলার আগে চিন্তা করতে না হয়। না, আমি খুব বেশি ডায়েট করি না, কিন্তু আমি অনেক বেশি এক্সারসাইজ করি, আমি অনেক কাজ করি, আমি সারাক্ষণই আমি মিনিমাম আমি অন অ্যাভারেজ 14 থেকে 17 ঘন্টা কাজ করি অন অ্যাভারেজ। সো এরকম যদি কাজ করেন এমনিতেই সারাদিনই শুকনাই থাকবেন। যারা মডেলিং বা যারা সিনেমা বা যারা নাটকে আপনারা আসতে চান তাদের জন্য একটা বলবো, বিশেষ করে দেখা যায় কি এই জগতে বিশেষ করে মেয়েরা খুব কম সময়ে আসে এবং অ্যাডোলেসেন্স পিরিয়ডে আসে বলে তারা অনেক কিছু বুঝে উঠতে পারে না, এবং দ্যার ইজ নো শর্টকাট। কোনো প্রফেশন, আমার অনেকগুলো প্রফেশন আমি ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমি করেছি, এখনও প্রত্যেকটা প্রফেশনের সাথে আমি আছি। কোনো প্রফেশনের শর্টকাট বলে কিছু নাই। কেউ যদি এসে বলে তোমাকে আমি নায়িকা বানাবো, 100 হাত দূরে থাকবেন তার কাছ থেকে। কিন্তু হ্যাঁ, আপনার প্রপার ইনস্টিটিউশন কোনটা সেটা আপনার খুঁজতে হবে, কে গ্রুমিং করাচ্ছে, কে ভালো পরিচালক তার কথা আপনার বুঝতে হবে। কিন্তু শর্টকাট বলে কেউ যদি আপনাকে বলে আপনাকে নায়িকা বানাবো, আপনাকে অ্যাক্ট্রেস বানাবো, এটা সম্ভবও না, হবেও না। হয়তো বা একটা দুইটা সিনেমা করে ঝরে পড়বেন। আমার সব স্পোর্টসই মোটামুটি প্রিয়, সব স্পোর্টসই। ক্রিকেট তো আমি অনেক উপস্থাপনা করেছি, তো দেখা যায় কি ক্রিকেটের সাথে একটু বেশি ক্লোজ। কিন্তু হ্যাঁ, এখন ফুটবল তো চলছে। ইয়েস, না প্রিয় দল নাই, কিন্তু না থাকার পরে পর্তুগাল তো আছে। পর্তুগাল তো গতকালকে যে আই এম সো হ্যাপি। অ্যাবসলিউটলি। এবং আপনাকেই আমি অ্যান্সারটা দিয়েছিলাম এর আগে কোনো একটা ইন্টারভিউতে যে রোনাল্ডো, মেসি, যেমন মেসি তো গতবার তারা কাপ পেয়েছে, এবং এরকম প্লেয়ার সবসময় হয় না। যারা আসে তারা যদি একবার কাপ পায় তাহলে ইতিহাস তাদেরকে মনে রাখবে। ইতিহাসে মনে রাখার জন্য হলেও আমরা চাই পর্তুগাল যেন একবার কাপ পাক। খেলাটা শুধুমাত্র বেস্ট দলকে এটা কিন্তু না, আলটিমেটলি বেস্ট দলগুলো এখানে এসেছে, কিন্তু মোমেন্টামটা যার সেই সময় থাকবে সেই দলই জিতবে।